সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি রোহিঙ্গা সংকট সমাধানের দায় মিয়ানমারের। এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আজকে আমার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, চেয়ারম্যান জনতার দল, এবং সেই সাথে তিনি একজন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। আমি স্বাগত জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালকে। এবং আইনমন্ত্রী যেমনটা বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবর্তন বা প্রত্যাবাসনের যে বিষয়টি, সেটি মিয়ানমারের একটি অভ্যন্তরীণ বিষয় বা সেখানে একটা সদিচ্ছার বিষয় রয়েছে। আমরা প্রথম থেকে বলে এসেছি যে মিয়ানমারকে কি আসলে বাধ্য করা সম্ভব রোহিঙ্গা প্রত্যাবর্তন বা তাদেরকে প্রত্যাবাসন বা তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে? তো সেই ক্ষেত্রে আসলে প্রত্যাবাসনের যদি আমরা বিভিন্ন সময় শুনেছি 3 লাখ চলে যাবে, 2 লাখ চলে যাবে, 2.5 লাখ চলে যাবে, একটু একটু করে মিয়ানমার ফেরত নেবে এবং সেগুলো শর্ত সাপেক্ষে যে তাদের পরিচয়পত্র, তাদের সেখানে আসলেও তারা যে মিয়ানমারের অধিবাসী বা মিয়ানমারের নাগরিক, সেটার উপর ভিত্তি করে তারা তাদেরকে নিয়ে যাবে, এরকম অনেক কিছু শুনেছি। কিন্তু এই যে এখন নতুন করে শুনছি যে তাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা কি করবে না করবে, মানে প্রত্যাবাসনের যে বিষয়টি, সেটি আসলে সম্ভাবনা কতটুকু আপনি দেখছেন? পরামর্শ তো অবশ্যই আপনার কাছ থেকে জানতে চাইবো, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। জি, আপনাকে ধন্যবাদ দেশ টেলিভিশনের দর্শক শ্রোতা মণ্ডলী। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের সম্ভাবনা একেবারে শূন্য। আমরা দীর্ঘদিন ধরে, যখন 2017 সালে প্রায় 11 লক্ষ থেকে 12 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করলো, তারপর থেকে বাংলাদেশ কার্যত কোনো ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালায়নি। আমি সন্দিহান যে রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়টিকে হ্যান্ডেল করার মতো জ্ঞান সামর্থ্য আমাদের নাই। কূটনৈতিকভাবে আমরা কিন্তু খুব প্যারানয়েড জাতি, খুবই ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং বালখিল্যতার পরিচয় দিয়ে শিশুসুলভ আচরণ করেছে। ভারতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কেমন একটা শিশুসুলভ কূটনীতি আমরা করছি। তা শিশুতোষ কোনো আচরণ তো কূটনীতি গ্রহণযোগ্য নয়। এখন দেখুন, রোহিঙ্গা আমাদের একটা মারাত্মক সমস্যা। ক্রমাগতভাবে প্রতি বছর যদি আপনি এটার জনসংখ্যা বৃদ্ধির দিকে দেখেন, তাহলে এখন প্রায় 13 থেকে 14 লক্ষ রোহিঙ্গা আছে। এবং রোহিঙ্গা যে ওয়ার্ল্ড ওয়াইড ডায়াসপোরা আছে, তার কিন্তু বিশাল অংশ, 70% রোহিঙ্গা এখন বাংলাদেশে। আচ্ছা, এখন দেখুন রোহিঙ্গাদের স্ট্যাটাসটা কি। তারা কিন্তু রিফিউজি না, তারা কিন্তু আইডিপি না। রিফিউজি এবং আইডিপির একটা বড় স্বপ্ন থাকে যে তারা একদিন তাদের বাস্তবিতায় ফিরে যাবে, কিন্তু স্টেটলেস কখনো তাদের বাস্তবিতায় ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পৃথিবীর ইতিহাসে একজন পর্যন্ত স্টেটলেসের তার মাতৃভূমিতে ফিরে যাওয়ার উদাহরণ নাই। সেই 1948 থেকে যে যারা ফিলিস্তিনি, যারা জর্ডানে গিয়েছে, সিরিয়াতে গিয়েছে, তারা ইজিপ্টে গিয়েছে, তারা কিন্তু আর কোনোদিন প্যালেস্টাইনে ফিরেনি। একইভাবে সিরিয়ার থেকে যারা গেছে আপনার টার্কিতে বা বিভিন্ন দেশে, তারাও কিন্তু ফিরেনি। সুতরাং এটা তো একটা কোনো সম্ভাবনাই নেই। তাহলে আমরা কেন গ্রহণ করেছি, এই গ্রহণ করাটা ঠিক হয়েছে কিনা, এগুলি হচ্ছে দায় আরেকজনের উপরে চাপানোর মতো। আমি মনে করি আজকে মাননীয় আইনমন্ত্রী যেটা বলেছেন, একেবারে দায়িত্ব জ্ঞানহীন কথা। এটা তো আমরা জানি তোর মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। আপনার মিয়ানমার সরকার এখন যে পরিমাণ চাপে রয়েছে, রাখাইন কিন্তু বিচ্ছিন্ন হওয়ার পথে। একটাই ভালো জিনিস যে এখনো রাখাইন স্বাধীনতা ঘোষণা করেনি, তারা সার্বভৌমত্ব অবস্থায় আছে, 90% জায়গা দখল করে আছে। তাহলে আপনি বলুন, আপনি এটার দোষ শেখ হাসিনার, এইটা রাখাইনের অভ্যন্তরীণ দায়িত্ব, তাতে আপনার কি কোনো ব্যথা লাঘব হচ্ছে, প্রশমন হচ্ছে? কোনোভাবে না। উপায়টা কি? তাহলে উপায়টা হচ্ছে এখানে আপনার ডিপ্লোমেসি ছাড়া কোনো বিকল্প নাই। এখন এখানে এ পর্যন্ত আপনি কি শুনেছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত বাংলাদেশে কোনো সময় কোনো আলোচনা হয়েছে, বা এটা কিভাবে করা যায়, এটার পদ্ধতি কি, এটা মডেল কি, অন্য কোনো বুদ্ধি আছে কিনা, এটা নিয়ে আলোচনা করতে? প্রধানমন্ত্রী মালয়েশিয়া চীন সফরে গিয়ে তো অনেকখানি এই বিষয়ে কথা হয়েছে, আমরা এমনটা শুনেছি বিভিন্ন গণমাধ্যমের। আমরা প্রায় শুনি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীবর্গ যখন আসিয়ান কান্ট্রিতে যান, মালয়েশিয়ায় যান, চীনে যান, ভারতে যান, একটা প্রসঙ্গ শুনি
যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে তাদের সহযোগিতা চেয়েছে। তো এই যে ধরেন কিছুদিন আগে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে 3 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশ থেকে ফিরে যাবে এবং ওনার 5,000 যাবে। সত্যটা কি জানেন? ওনার 5,000 থেকে যাবে, আমাদের 3 লক্ষ 3 জনও যাবে না, এটা নিশ্চিত থাকেন। মানে এটা কি আমাদের কূটনৈতিক যে চর্চা রয়েছে বা আমাদের কূটনৈতিক যে মানে কি বলবো দায়বদ্ধতা রয়েছে বা দায়িত্ব রয়েছে, সেই জায়গাতে কি আমাদের কোনো রকমের ঘাটতি থেকে যাচ্ছে? অবশ্যই ঘাটতি আছে, এটা প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে না। এখন আপনি আমাকে বলেন যে প্রপারলি অ্যাড্রেস, এই যে গত 12ই জুলাই সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রীকে সভাপতি করে একটা বিরাট কমিটি করা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপরে। আমরা আশায় বুক বেঁধে আছি। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, পররাষ্ট্রমন্ত্রী আছেন, অর্থ পরিকল্পনা উপদেষ্টা আছেন। এত পাওয়ারফুল কমিটি বাংলাদেশে কখনো হয়েছে বলে আমার জানা নেই। রোহিঙ্গা প্রত্যাবাসনকে কিভাবে প্রত্যাবাসন হবে, কোন মডেলে হবে, এ বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? অদ্যাবধি কোনো আলোচনা হয়নি। এখন আসেন যে আমাদের পদ্ধতি, এই যে প্রায় সময় যখন আমরা বাইরে যাই, এশিয়ান কান্ট্রিতে যাই, গত 60 বছরের ইতিহাসে আসিয়ান কোনো 2টা দেশের একটা বাইল্যাটারাল ইস্যু আসিয়ান সেটেল করতে পারে নাই। তারা নিজেদের সমস্যা যেখানে সমাধান করতে পারে নাই, সেখানে উটকো একটা ঝামেলা কেন তারা আগ্রহী হবে? সুতরাং যখনই আমরা এটাকে কি বলে জানেন? এটাকে বলে স্ট্রিট লাইট এফেক্ট। এটা একটা প্রবাদ, মানে একজন অন্ধকারের মধ্যে সে চাবি কিছু একটা খুঁজছে, তো পেট্রোল যখন পুলিশ পেট্রোল যাচ্ছে তখন দেখলো যে লোকটা কিছু একটা খুঁজছে, একটু সহযোগিতা করি। তখন গিয়ে বললো যে আমি এই আপনি কি খুঁজছেন? বলে যে আমি চাবি খুঁজছি, আমার চাবিটা হারিয়ে গেছে, গাড়ির চাবিটা পাচ্ছি না। তখন অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পুলিশই পেল, তোমার যে চাবিটা আসলে কোথায় ফেলেছেন আপনি? তখন দূরে অন্ধকার দেখিয়ে দিল ওই জায়গায়। তখন পুলিশ বলছে যে আরে চাবি আপনি হারিয়েছেন ওইখানে আর আপনি চাবি খুঁজছেন এখানে, কারণটা কি? তখন বলে যে আমি যে ওখানে খুঁজবো লাইটটা কোথায়। দিস ইজ কল্ড স্ট্রিট লাইট ইফেক্ট। যেখানে সমাধান আছে সেখানে না যে আপনি আসিয়ানকে ধর্ণা দিতে যাচ্ছেন, চীনকে দিতে যাচ্ছেন। চীন তো চায় না একজন রোহিঙ্গা ফেরত যাক, ভারত চাইবে না একজন রোহিঙ্গা ফেরত যাক। আপনি তারা তো আরামই আছে। আপনি বলেন যখন রোহিঙ্গা সমস্যাটা হলো কোন দেশ আপনার পাশে দাঁড়িয়েছে? কেউ না, একটা দেশ করা পাইনি। সুতরাং আমার মনে হয় যে এখানে একটা জনতার দল থেকে আমরা কিন্তু একটা মডেল উপস্থাপন করেছি। এই মডেলটা হচ্ছে যে একমাত্র বুদ্ধি এখন যেটা আছে, একটা অপশন, এটা হতে পারে মানে বাজে অপশন, অকার্যকর অপশন, তারপর একটা অপশন তো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অপশনটা শুনি আমি, অপশনটা অবশ্যই আমি কামাল আপনার কাছে শুনবো যে জনতার দল কি ধরনের মডেলটা দিতে চেয়েছে এই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে। বারবার প্রত্যাবর্তন শব্দটা চলে আসছে, যাই হোক প্রত্যাবাসন সম্পর্কে। তো সেক্ষেত্রে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই, আমার আরও একজন অতিথি আমার সাথে এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন, সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আপনাকেও স্বাগত জানাচ্ছি সোহরাব ভাই। এবং যেটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয় রেখেছি রোহিঙ্গা সংকট সমাধানের দায় মিয়ানমারের। মানে মিয়ানমার কি আসলে রোহিঙ্গা ফেরত নিবে? এই 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 আশাটা কি আমাদের মনের মধ্যে রাখা, কখনোই পুষে রাখা উচিত ছিল? আমরা শুরু থেকেই কিন্তু বারবার বলেছি যে মিয়ানমার কখনোই রোহিঙ্গাদের ফেরত নিবে না। হ্যাঁ, একটা হয়তো বা সফল কূটনৈতিক চাপের মধ্যে দিয়ে তাদেরকে রাখা যেত, সেটি করা হয়েছে কিনা। নতুন সরকার, একটা সরকার চলে গেছে আর একটা সরকার এসছে, মাঝখানে ইন্টারিমের একটা বিশাল বড় ভূমিকা রাখার সম্ভাবনা হয়তো বা ছিল, কারণ তিনি তো অনেক দেশের ওপরই বেশ প্রভাব খাটাতে পারতেন। তো সেক্ষেত্রে ওই সময়ও আমরা কোনো রকমের সমাধান দেখলাম না। শেষ পর্যন্ত আসলে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কোন অবস্থানে দাঁড়িয়ে আছে? সোহরাব হাসান। ধন্যবাদ শামীম কামাল ভাইকে, শুভেচ্ছা। তার কথা শুনছিলাম, জনতা দল থেকে কি প্রস্তাব দিয়েছে জানি না, কিন্তু বলবেন তিনি যে শামীম কামাল ভাইয়ের বক্তব্যে শুনলাম যে একটা ভিন্ন, যে সরকার যে লাইনে আছে সেটা সঠিক নয়। আসিয়ান বা আমাদের প্রতিবেশী দেশ কতটা সহায়তা করবে এ ব্যাপারে খুবই সন্দিহান। কিন্তু প্রথমত হচ্ছে একটা বিষয় যে আপনি বলছেন মিয়ানমার ফেরত নেবে কিনা। পৃথিবী কি ন্যায়ের উপর ভিত্তি করে চলবে না অন্যায়ের উপর? এটি অন্যায় করেছে মিয়ানমার সরকার, রোহিঙ্গাদের উপর অন্যায় করেছে, বাংলাদেশের উপর অন্যায় করেছে। এই অন্যায়ের প্রতিকার প্রয়োজন। প্রতিকারের ক্ষেত্রে শুধু বাংলাদেশ পারবে না, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য, সহযোগিতা এবং জোরালো ভূমিকা প্রয়োজন। কিন্তু আজকে জোরালো ভূমিকা আমরা কাদের কাছে দাবি করব, কাদের কাছে চাইব?
জাতিসংঘ একসময় খুব শক্তিশালী ভূমিকা রাখতে পারত, যে কোনো বৈশ্বিক সংকটে এগিয়ে আসতো। এক ধরনের মতৈক্য, এক ধরনের ঐকমত্য তারা প্রতিষ্ঠা করেছে এবং সংখ্যাগরিষ্ঠের ভোটে কোনো না কোনো প্রস্তাব পাশ হয়েছে এবং এক ধরনের জনমত তৈরি করেছে। এখন সেই জনমতের জায়গাটা নেই। দেখুন, এই যে 2 মাসেরও বেশি, আরও বেশি, যে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ একটি কথা বলেছে? তাহলে এই ক্ষেত্রেও কতটা বলবে? শামীম কামাল ভাই বলছিলেন, হ্যাঁ, ভারত তো আমাদের সমর্থন মানে এই পাশে দাঁড়ায়নি, চীন দাঁড়ায়নি। তবে ওই সময় কিন্তু মানে মানবিক কারণে হোক, এই যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো তারা সহায়তা করেছে, আর্থিক সহায়তা। এখন তখন আবার একটু বোধহয় পরিবর্তন হয়েছে বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। তখন যুক্তরাষ্ট্র কিন্তু মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই নিষেধাজ্ঞা কিন্তু প্রত্যাহার করেছে। এখন এই যেভাবেই নির্বাচিত হোক না কেন, এই নির্বাচিত সরকারের সঙ্গে তারা সম্পর্কটা ভালো করতে চাইছে। এখন সেখানে একই প্রশ্ন আছে, চীনের ভূমিকা কি হবে, ভারতের ভূমিকা কি হবে, ভূ রাজনীতির হিসাব নিকেশ কি হবে, সবটা মিলে। এটি ঠিক গত 10 বছরে প্রথম দিকে যতটা রোহিঙ্গার সমস্যাটি বিশ্ব পরিসরে আলোচনা হতো, এখন সেই আলোচনাটা কমে গেছে এবং এক ধরনের পিছনেই চলে গেছিল। একটা মৃদু আশার আলো বলবো, মিয়ানমার সরকার বলেছে 3 লাখ হোক, যাই হোক, একটা তালিকা দিয়েছে। অর্থাৎ তারা স্বীকার করেছে তাদের ওখান থেকে তাদের মানুষ বাংলাদেশে এসেছে। এখন আমরা বলি 12 লাখ, তারা বলে 3 লাখ, এটা নিয়ে একটা দর কষাকষির জায়গায় এসেছে। কিন্তু প্রথম দিকে তো তারা স্বীকারই করেনি যে তারা রোহিঙ্গা, তারা মিয়ানমারের নাগরিক। এখনো নাগরিকত্ব দেয়নি, তারা 2য় শ্রেণীর নাগরিক বা এক ধরনের অধিবাসী হিসাবে, বাসিন্দা হিসাবেই করে। প্রথমত যে ওইখানে পরিবেশটা তৈরি হবে কিনা, তৈরি করতে মিয়ানমার সরকার কতটা রাজি আছে। বাংলাদেশ কিন্তু শুরু থেকে আওয়ামী লীগ সরকারের সময় থেকে নানা রকম প্রস্তাব দিয়েছে, শান্তি জোন। কিন্তু সৌরভ হাসান, আমি আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো যে এই কথাটা আপনি যেটা বললেন যে সেখানে আসলে উপযুক্ত পরিবেশ ওদের জন্য তৈরি হবে কিনা, মানে রোহিঙ্গা, এখানে যারা রোহিঙ্গা, আসলে রোহিঙ্গা শব্দটাও একটু কেমন যেন শোনায়। তারপরও তারা একটা জনগোষ্ঠী, সেক্ষেত্রে বাঙালি যেরকম রোহিঙ্গাও তাই, সেক্ষেত্রে রোহিঙ্গাদের জন্য ওখানে উপযুক্ত পরিবেশ তৈরি হবে কিনা, এই আশঙ্কাতে কিন্তু আমরা এতগুলো বছর ধরে তাদেরকে তাদের দায়িত্ব বাংলাদেশ নিয়েছে এবং তারা কিন্তু যে সংখ্যা এসেছিল তার দ্বিগুণ এরও বেশি হয়ে গেছে। এভাবে যদি মানবিকতা দেখাতে থাকি, এখন 12 লাখ হবে বা 11 লাখ হবে, এটা তবে সেক্ষেত্রে এভাবে মানবিকতা যদি আমরা দেখাতেই থাকি যে ওখানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে কিনা, ওখানে কি হবে কিনা, আমাদের ক্ষেত্রে তো পুশিন থেকে নেই বাংলাদেশ ভারত সীমান্তে। তো সেক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমারে এই বিষয়টা কেন, এই মানবিকতার বিষয়টা কেন এত প্রাধান্য দিয়ে দেখা হচ্ছে এবং এর ফলাফল কি হবে ভবিষ্যতে? একটা বিরতির পর আপনাদের কাছে জানবো। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি দেশ সাম্প্রতিকে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক, সোনিয়া হক আপনাদের সাথে আছে। রোহিঙ্গা সংকট সমাধানের দায় মিয়ানমারের, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল এবং আছেন সৌরভ হাসান। আমি সৌরভ হাসানের কাছে ছিলাম এবং তার কাছে আবারও ফিরে আসতে চাই ছোট্ট করে একটু জেনে, তারপরে আমি শামীম কামালের সেই মডেলের জনতার দলের যে মডেলটি রয়েছে প্রত্যাবাসন সম্পর্কে সেটি জানবো। আপনি বলছিলেন মানবিক কারণে সেখানে সেই উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে কিনা রোহিঙ্গাদের জন্য, এই মানবিক কারণ কতদিন আমরা আর দেখবো? মানে এই মানবিকতা আর কতদিন দেখাবো? এটা আমি জানতে চাই। বিষয়টা হচ্ছে যে একটি ভূখণ্ডে বা একটি দেশে তার নাগরিকরা যদি না থাকে, উৎপীড়িত হয়, তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়, তার দোকানপাট ভেঙে দেওয়া হয়, ধ্বংস করা হয়, আগুন দেওয়া হয়, তখন ওই মানুষগুলো কি করে থাকবে?
মানে তাদের তো নাগরিক হিসেবে স্বীকারই করা হয়নি। এর মধ্যে যেটি শামীম কামাল ভাই আরও ভালো বলতে পারবেন নিরাপত্তার, যে এই রোহিঙ্গাদের ঠেলে দেওয়ার আগে একটা ঘটনা ঘটানো হলো, যে কয়েকটি 12টি না 10টি আউটপোস্টে, এটা হলো মিলিটারি আউটপোস্ট, মিলিটারি অথবা এই মিলিটারি পুলিশের আউটপোস্টে হামলা চালানো হলো। হামলা বলছে যে এটা আরসা না, আরসা চালিয়েছে। এখন এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে আরসা চালিয়েছে না তাদের নামে নিজেরাই চালিয়ে ক্ষেত্রটা তৈরি করেছে যাদের তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার। এখন আর এটা তো এইবারই, কিন্তু এবার পরিমাণে সংখ্যায় অনেক বেশি 2016 সালে, কিন্তু এর আগেও কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু বাংলাদেশে রোহিঙ্গাদের পাঠানো হয়েছে এবং আবার কিছু ফেরত নিয়েছে, সবটা ফেরত নেয়নি। এই যে 12 লাখ যদি আমরা হিসাব করি, 12 লাখ যদি এবারে এসে থাকে 2016 সালে, বা 9 লাখও যদি এসে থাকে, আরও 3 লাখ কিন্তু এখানে ছিল এবং তারা বাংলাদেশের জনগণের সাথে মিশে গিয়েছিল। এখানে মানে বিএ, স্কুলিং ইত্যাদি ইত্যাদি, আর তারা একীভূত হয়ে গিয়েছিল। এবং বাংলাদেশও এক ধরনের, বাংলাদেশ সমাজ ওদের সাথে এই চট্টগ্রাম অথবা কক্সবাজারের এক ধরনের ভাষাগত মিল আছে, সুতরাং এর একটা ভ্রাতৃত্ব বোধও আছে। কিন্তু যে সংখ্যায় 2016 সালে আসলো, এটি ধারণ করা কঠিন। এই যে বাংলাদেশে আপনি রংপুরের যে আজকে এক পরিবারের 4 জন, একজন শিক্ষক, স্কুল শিক্ষক সহ 4 জন নিহত হলেন, এর সঙ্গেও কোনো না কোনোভাবে পরোক্ষ যোগসূত্র আছে রোহিঙ্গাদের। কারণ ইয়াবা, কারণ বাংলাদেশে ইয়াবা এখন একসময় ফেন্সিডিল ছিল, ফেন্সিডিল তো ডাক্তাররাও পরামর্শ দিতেন ক্ষতিকর, এবং সেটা ভারতীয় সীমান্ত থেকে আসতো। এবং ওই সময় বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলে অনেক ফেন্সিডিলের কারখানা তৈরি হয়েছিল, আর সেটা নিয়ে নানা দুই পক্ষে বিজেপি, তখন তো বিজেপি ছিল না, বিডিআর এবং বিজেপি, বিএসএফ আলোচনা হয়েছে, একমত হয় আবার হয় না। কিন্তু এরপর যে ভয়াবহ যে পরিস্থিতি তৈরি হলো, সেটা হচ্ছে মিয়ানমার থেকে। তারা শুধু রোহিঙ্গাদের পাঠায়নি, এর সাথে মাদক এসেছে, অস্ত্র এসেছে। এখন দেখুন যে এই যে অস্ত্র আসায় কি হয়েছে, রোহিঙ্গাদের কাছে অস্ত্র আছে, আরাকান আর্মির কাছে অস্ত্র আছে, এবং সেখানে মিয়ানমারের যে সেনাবাহিনী বা সীমান্তরক্ষী, তাদের কাছে তো অস্ত্র আছে। ত্রিপক্ষীয় এর মধ্যে। আর এই যে রোহিঙ্গারা যে কি বলে রাখাইন রাজ্য, তা রাখাইনের কেউ বলে 90 ভাগ, কেউ বলে 80 ভাগ হচ্ছে আরাকান আর্মির দখলে। এখন তাদের সাথে এই যে আরেকটি যে সমস্যা, কার সাথে আলোচনা হবে? আপনি যদি মিয়ানমার সরকারের সাথে আলোচনা করব, এটি নিয়ে আমরা কিন্তু ইন্টারিমের সময় এই কথা আমরা কিন্তু বলছিলাম যে আসলে কার সাথে কথা বলা হবে, কারণ এখন মিয়ানমার কে আসলে শাসন করছে সেটা বোঝা বড়। আবার এখানে বলা হয় যে সম্প্রতি একটি খবর এসেছে, বাংলাদেশ সীমান্ত, মিয়ানমার সীমান্ত, ভারত সীমান্ত, এই 3 সীমান্তবর্তী অঞ্চলে এক ধরনের যে কি বলে বিদ্রোহী গোষ্ঠী বলি বা যে গোষ্ঠী বলি, অস্ত্রধারী গোষ্ঠী বলি। এই প্রশ্নটাই আমি একটু করি শামীম কামালকে, সেটি হলো যে অনেকেই আমরা জানি যে এখন পাহাড়ে কিছুটা হলেও উত্তেজনা ওই অঞ্চলে চলছে, এবং আমরা দেখেছি যে অনেকেই আলাদা, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ অনেকেই তাদেরকে আলাদা করে রাখার কথা বলছে, বা বাংলাদেশ থেকে একটু আলাদা প্রদেশের মতো করে দিতে তাদেরকে বারবার বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা শুনছি। আর তার মধ্যে যখন রোহিঙ্গা ইস্যুটা চলে আসে, এবং সেই রোহিঙ্গা ইস্যু যখন এই পার্বত্য অঞ্চল থেকে ইতে চলে যায়, আজকের এই যে অপরাধ কাণ্ডের যে বিষয়টিতে চলে যায়, তখন আসলে সবকিছু মিলিয়ে রোহিঙ্গা সমস্যা, এটি তো এখন শুধু সমস্যা বললে তো ভুল হবে, এটা একটা বড় সমস্যা হয়ে গেছে। আপনার একটু বিশ্লেষণটা জানি, পরে মডেলটা জানবো। আচ্ছা, এখন দেখুন যে জায়গাটার কথা আপনি উল্লেখ করেন, সোহরাব ভাই খুব চমৎকার ভাবে বলেছেন, বান্দরবন যে জায়গাটা, একটা রুমা, এটাকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়। হ্যাঁ, গোল্ডেন ট্রায়াঙ্গল, এবং ওই জায়গাটাতে সৌভাগ্যক্রমে আমি 2 বার চাকরি করেছি। এত রিমোট জায়গা যেখানে হামাগুড়ি দিয়ে পর্যন্ত যাওয়া যায় না, এত কষ্টকর। কিন্তু ইন্টারেস্টিংলি হলো যে এখন এই জায়গাটা হলো আরাকান আর্মির দখলে। আরাকান আর্মি
একমাত্র দেশ যাদের দিকে তাকিয়েছিল সেটা বাংলাদেশ। তাদের অস্ত্র দরকার, তাদের লজিস্টিক্স দরকার, খাবার দরকার, মেডিসিন দরকার, এভরিথিং। এবং ভাই চমৎকার হয়ে বলেছেন, এটা এখন একমাত্র হচ্ছে ইয়াবা দিয়ে, ইয়াবার বিনিময়ে তারা বাংলাদেশ থেকে এগুলি সংগ্রহ করে যাচ্ছে। সুতরাং ইয়াবার যে ইনফ্লাক্সটা এটা অনেক বেড়ে গেছে। সো পার্বত্য চট্টগ্রাম এই এলাকাটাতে আমরা দেখছি পিসিজিএস এর কথা বাদ দেন, ইউপিডিএফ হচ্ছে এটা নিয়ন্ত্রণ করছে। সুতরাং আরাকান আর্মি যাকে ইয়াবা দিয়ে আপনার এই লজিস্টিক্স সংগ্রহ করতে পারছে তার কাছে দিচ্ছে। এবং খুবই মজার ব্যাপার, অন্তর্বর্তী সরকারের তো বটেই, এখন পর্যন্ত একজন করে রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর যাবতীয় ব্যবস্থা ইয়াবার সহ এটার মোট খরচ হচ্ছে $150, 100 থেকে $150। এবং আপনি যদি হাতে হাত ধরেও রাখেন তাও কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশ মানে ঠেকাতে পারবেন না। সো এই একটা পরিস্থিতিতে মাঝে মধ্যে এই যে বিভিন্ন বিচ্ছিন্নবাদী দল, কোনো সময় ইউপিডিএফ, কোনো সময় নাথান বোম ইত্যাদি ইত্যাদি, সো এটা কোনো সিগনিফিক্যান্ট কিন্তু ইস্যু না। আমি মনে করি না যে এটা নিয়ে চিন্তার কোনো বিষয় আছে। চিন্তার বিষয় হচ্ছে যেটা, এই যে রোহিঙ্গা যারা আছে তাদেরকে ফেরত বাদই দেন, আর জন্য একজন রোহিঙ্গা ঢুকতে না পারে তার ব্যবস্থা করার সামর্থ্য এখন বাংলাদেশের নেই। সো এইরকম একটা জটিল অবস্থায় এখন দেখেন প্র্যাকটিক্যালি বর্তমান সরকার যে পরিমাণ চাপে আছে অভ্যন্তরীণ বিষয়ে, ইলেকট্রিসিটি, গ্যাস, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অনেকগুলি 1800 মধ্যে 900 বন্ধ হয়ে গেছে, এর মধ্যে রোহিঙ্গার মতো ফাইন ইস্যুজ নিয়ে কাজ করার মতো সময় সামর্থ্য কোনোটাই তো নেই। তো ওরা তো থেমে নেই, ওরা তো বংশবৃদ্ধি করেই যাচ্ছে। এরা তো বাড়বেই, এরা আরো বংশবৃদ্ধি তো করবে। আচ্ছা দেখুন রোহিঙ্গাদের সমস্যা কি, রোহিঙ্গারা বেসিক্যালি হলো মীর জাফরের জাতি। এরা থ্রু আউট দ্য হিস্ট্রি এরা বিট্রিয়াল অ্যাটিচিউডে ছিল, 40, 41, 42 করেছে। এবারও আরাকান আর্মির কাছে রোহিঙ্গারা গিয়ে ট্রেনিং নিয়ে ওদের অস্ত্র নিয়ে ভেঙে চলে আসছে। তো সুতরাং তাদেরকে আর তারা গ্রহণ করছে না। কিন্তু যে বিষয়টা করতে পারতো রোহিঙ্গাদের এই পুনর্বাসনের ব্যাপারে, এখন তো যখন আপনি বলছেন এটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, তখন মিয়ানমার গভর্নমেন্ট তো বলবে বাংলাদেশ তখন তো স্বেচ্ছায় নিয়েছে, আমরা তো জোর করে পাঠাইনি, কি উত্তর দিবেন? সুতরাং এই ধরনের প্রবলেম দায় একজনের কাঁধে আরেকজনকে। এখন আপনি আসেন, আমি ইম্পর্টেন্ট যেটা বলছি যে এটার সমাধান কোথায় জানবো। একটা বিরতি নেই, জি একটা বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি দেশ সম্প্রতিকে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক, নিবেদন করছে ZSRM এবং রোহিঙ্গা সংকট সমাধানের দায় মিয়ানমারের। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছিলাম, কথা বলছিলাম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল এবং সোহরাব হাসানের সাথে। আমি আবারও ফিরে যেতে চাই আলোচনায়। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আপনি সমাধান বলছিলেন যে এই সমাধানগুলো হতে পারে সরকারের জন্য, এই আপনাদের দেয়া এই সমাধানের বা পরামর্শগুলো এক ধরনের সমাধানের পথ খুলে দিতে পারে, আমরা আশা করতে পারি। প্লিজ আপনি যদি কন্টিনিউ করতেন। জি, আপনাকে আবারও ধন্যবাদ। আচ্ছা দেখুন, এই ক্ষেত্রে আমাদের প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তাদেরকে আত্মীকরণে যাব নাকি প্রত্যাবাসন, তাদেরকে ফেরত পাঠাবো। যেমন সিরিয়া আত্মীকরণে গিয়েছে, ইজিপ্ট আর কি বলে টার্কি, তুরস্ক যখন সিরিয়ানরা প্রবেশ করলো তখন 17টা প্রভিন্সে তাদেরকে ভাগ ভাগ করে ডিস্ট্রিবিউট করে দিল এবং তারা ওই জনগোষ্ঠীর সাথে মিশে গেল। এদের আর ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নাই, প্রয়োজন নাই। নাগরিকত্ব দিল, হ্যাঁ নাগরিকত্ব, আমি জানি ঠিক নাগরিকত্ব তাদের দিয়েছে কিনা, বাট তাদেরকে 17টা প্রদেশে তাদেরকে ভাগ করে দিয়েছে এবং তাদের কর্মসংস্থান সহ। আপনি আজকে যদি ইস্তাম্বুলে যান, সবচেয়ে ভালো ভালো রেস্টুরেন্ট দেখবেন সিরিয়ানরা চালাচ্ছে। তো এটা তো এক ধরনের, যদি অনুমতি না থাকে তাহলে তো করতে পারবে না। আচ্ছা, এইটা হলো একটা মডেল। দ্বিতীয়ত হলো আপনি তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে আপনার যদি এইটাই যদি চ্যালেঞ্জ হয়, তাহলে আপনাকে দেখতে হবে এমন একটা জায়গা, এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যেখানে সকলের পারপাস সার্ভ হয়। এক্ষেত্রে আমি গত 10-12 বছর ধরে রোহিঙ্গা বিষয় নিয়ে পড়াশোনা করছি। আমি যেহেতু আমার পেশাগত কারণে আমি আর্ম ফোর্সেস ওয়ার্ক ফোর্সে ছিলাম, এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি আলোচনা করছি, পড়ছি ইত্যাদি ইত্যাদি। সেই আলোকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি, আমি জনতার দল থেকে আমরা যে মডেলটা দিয়েছি এই মডেলটার সাথে মিল আছে যেটা 95 এ 96-এ বিল ক্লিন্টন দিয়েছিল জেরুজালেমের ব্যাপারে, বা সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছে সাউথ সুদানে, আমি সেটার উদাহরণ দেব। আমাদের আগে পরিস্থিতিটা বুঝি। মিয়ানমারের পরিস্থিতি হচ্ছে চারপাশে হলো প্রদেশ, পেরিফেরিতে হলো সব হলো উপজাতি, আর মাঝে হলো বামার। তাহলে প্রবলেমটা কার? বামার এবং অবামারদের মধ্যে। পুরো মিয়ানমারে কিন্তু বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল,
কিন্তু সব বিদ্রোহ মিয়ানমার সরকার দমন করতে পেরেছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে রাখাইন। রাখাইনে ভাই যেটা বললেন, মানে 80 থেকে 90% জায়গা এখন আরাকান আর্মির দখলে। আরাকান আর্মির জেনারেল নেয়াং যে আছে, সে কিন্তু স্বাধীনতার ডাক দেয়নি এখনো, কিন্তু স্বাধীনতা তাদের সময়ের ব্যাপার, তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন আসেন, যে 90% জায়গা দখল করেছে তার মধ্যে 17টা বড় শহর, তার মধ্যে 14টা আরাকান আর্মির দখলে, 3টা দখল করতে পারে নাই। খুব ইন্টারেস্টিং, খেয়াল করেন এই 3টা কোথায়। এটা হলো রাখাইনের রাজধানী সিতুয়ে। একটা হলো সিতুয়ে হচ্ছে ভারতের আন্তর্জাতিক সমুদ্র বন্দর, এটা ভারত পরিচালনা করে। মিয়ানমারের এটা হলো ইরানের সাবাহারের পরে দ্বিতীয় বন্দর। এটা কেন ভারত নিয়েছে? বিকজ হুগলি থেকে 539 কিলোমিটার এসে সিতুয়ে দিয়ে কালাদান মাল্টি মডাল প্রজেক্ট দিয়ে একদম কালাদান নদী ধরে উপরে একদম আইজল পর্যন্ত, অরুণাচল পর্যন্ত গিয়েছে। এটাতে টোটাল কিন্তু প্রায় 1200 থেকে 1300 কিলোমিটার রুট। কেন করেছে ভারত এটা? শিলিগুড়ির বিকল্প করিডোর হিসাবে। আর যদি বাংলাদেশ কোনোদিন ট্রানজিট বন্ধ করে দেয় তাহলে এটা বিকল্প হিসাবে। তাহলে কোনো অবস্থাতে সিতুয়ের কন্ট্রোল ভারত ছাড়বে না। ক্লিয়ার? এখন আসেন দ্বিতীয় শহর কায়াকপুকে বলা হয় পুরো মায়ানমার অর্থনীতির এটা মানে ডায়মন্ড অফ দ্য ক্রাউন, হীরার খনি, মানে হীরার খণ্ড বলা হয়। কেন এটা ইম্পর্টেন্ট? এখান থেকে যে লেভিটা, যে টাকাটা আসে, মানে ট্যাক্সটা আসে, এটা মিয়ানমার জান্তা সরকার সবচেয়ে বড় সোর্স অফ ইনকাম। এই জায়গাটায় চায়নার 2টা পাইপলাইনের মুখ, একটাতে গ্যাস যায়, একটাতে তেল যায়, এবং ক্রুড যেটা আসে এটা কদ্দূর গিয়েছে? একদম কুনমিং পর্যন্ত। সুতরাং কোনো অবস্থাতে কায়াকপুর দখল চায়না ছাড়বে না। থার্ড আসেন, মুনাং নামে আরেকটা সিটি আছে যেটা সিতুয়ের মধ্যে, 3টাই কিন্তু সিতুয়ের মধ্যে। তাহলে এখন বলেন কোনো অবস্থাতে এই জায়গাটা ছাড়বে না এই 3টা দেশ। এর মধ্যে আমাদের সোনালী সম্ভাবনা যেটা আসলো, আমাদেরকে করিডোর প্রস্তাব দিল। করিডোর প্রস্তাব যখন আসলো তখন কিন্তু আপনার এটা পালাতোয়া হয়ে যখন মান্দালায় আসবে, তারপরে কিন্তু তাদেরকে মংদু হয়ে বাংলাদেশে ঢুকতে হবে। যখনই আপনি ঢুকবেন তখন কিন্তু আরাকান আর্মির সমর্থন লাগবে। আরাকান আর্মি কিন্তু এখন মোটামুটি না খেয়ে আছে, অনেক লিভ অন দ্য গ্রাউন্ড। তারা কিন্তু মুদ্রা সহ অনেক কিছু প্রবর্তন করার চেষ্টা করছে। আমাদের প্রস্তাবটা হলো এটা, এমন একটা পদ্ধতি বের করা যার মাধ্যমে প্রত্যেক পক্ষকে খুশি করা যায়। সুতরাং জনতার দল আমরা প্রস্তাব দিয়েছি যে সিতুয়েকে রাজধানী আরাকানের, এটাকে ফ্রি সিটি, ওপেন সিটি, ইন্টারন্যাশনাল সিটি করুক, কারো এককভাবে কারো কর্তৃত্ব থাকবে না। তাহলে কি হবে? ভারত খুশি হবে যে তার সিতুয়ে কালাদান মাল্টি মডাল প্রজেক্ট সহ 7 সিস্টার কানেকশন ঠিক থাকলো। চায়না খুশি হবে বিকজ তার কায়াকপু দখলে থাকলো, এখান থেকে তার পাইপলাইনে গ্যাস নিয়ে, এবং বাংলাদেশকে যদি কোনোভাবে করিডোর দেওয়া যায় তাহলে কিন্তু চায়না আরো বেশি খুশি হবে। থার্ডলি হচ্ছে জান্তা সরকার তো যা পাওয়ার পাচ্ছে, এবং এর থেকে একটা শুধু সুবিধা বের করতে হবে, ঠিক আছে, আরাকান আর্মিকে এখান থেকে কিছু উপার্জনের কিছু অংশ আরাকান আর্মিকে দিতে হবে। এই কাজটা কে করবে? বাংলাদেশের এই সময় একটা ট্রাম্প কার্ড ব্যবহার করা উচিত। এটা হচ্ছে 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি, এটা সরাসরি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নয়। আমি অবাক হয়েছি যখন আনোয়ার ইব্রাহিম 3 লক্ষর কথা বললো, মিয়ানমার সরকার রাজি হয়ে গেল। কারণটা কি? তাদের তো 14 লক্ষ নিতে রাজি হওয়ার কথা, কারণ তারা এখন তো আরাকান আর্মির জায়গায় ফেরত পাঠাচ্ছে। ওখানে তো গ্যাঞ্জাম তো আর বাড়বে, গন্ডগোল তো বাড়বে। একজন লোকও তো আর আরাকান আর্মি মানে জান্তা সরকার ফেরত দিচ্ছে না। সুতরাং ওরা তো চাইবেই যে ঠিক আছে পুরাটাই চলে যাক, যা হওয়ার হবে। সুতরাং এগুলোই হচ্ছে একেবারে মানে মানে একেবারে মানে ধারণাতীত একটা অবাস্তব মানে কথাবার্তা। সুতরাং এইরকম একটা জায়গায় বাংলাদেশ যদি শাটেল ডিপ্লোমেসি করে যে আমরা তোমাদের এইভাবে তোমাদের স্বার্থটাকে কায়েকপুর মাধ্যমে চায়নাকে খুশি করছি, সিতুয়ের মধ্যে ভারতকে খুশি করছি, মুনাং বা এখান থেকে যে লেভি আসছে সেটার মধ্যে জান্তা সরকারকে ইয়ে করছি, এখান থেকে আরাকান আর্মির জন্য কিছু আদায় করে দিচ্ছি, একটাই শর্ত, তোমরা আমাদের রোহিঙ্গাকে ফেরত নিয়ে যাও। রোহিঙ্গা যেমন মিয়ানমার যেমন চায়নার গেটওয়ে, বাংলাদেশে একদিন না একদিন, কারণ আরাকান হিলের কারণে আর কোনোদিন জান্তা সরকার রাখাইনকে কন্ট্রোল করতে পারবে না, নিয়ন্ত্রণে আনতে পারবে না। এবং যদি কোনোদিন রাখাইন স্বাধীন হয়, তার সবচেয়ে শক্তিশালী এবং নিকটবর্তী প্রতিবেশী হচ্ছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের সাথে তার যে কত ধরনের ব্যাপার আছে, শুধু বাংলাদেশ সরকার যদি ঝুঁকি নিয়ে তাদেরকে সমর্থন দিত তাহলে এতদিন কিন্তু
হয়তোবা ইতিহাস অন্যদিকে চলে যেত। সো এই একটা মডেল আমরা চিন্তা করছি যে সকলের স্বার্থ, মানে সিটওয়ে কারো অংশ না, আবার এটা ফ্রি ইন্টারন্যাশনাল সিটি হিসেবে। দেখুন আপনি 96-এ কিন্তু যখন বিল ক্লিন্টন জেরুজালেমকে বলল যে কারো না, এটা ওপেন থাকবে, তখন কিন্তু ইসরায়েলও রাজি হয়েছিল, ফিলিস্তিন গাজা ওয়েস্ট ব্যাংকও রাজি হয়েছিল। কেন রাজি হয়েছিল? বিকজ দেখলো যে অ্যাটলিস্ট কিছু না কিছু তো আমি এর থেকে আদায় করতে পারছি। এখন বলেন এই পর্যায়ে যদি আপনি কাজ না করেন, তাহলে এই ভূমিকাটা কাকে রাখতে হবে? বাংলাদেশ। এবং প্রয়োজন বোধে ওই শাটেল ডিপ্লোমেসিটা এরকম যে প্রতি সপ্তাহে প্রতি মাসে আপনি এই সব দেশের লোক আপনার ডিপ্লোমেটকে পাঠাতে হবে, বুঝাতে হবে। এবং যখন দেখবে যে আমার কিছু না কিছু ইন্টারেস্ট আমি আদায় করতে পারছি, তখন হয়তো একটা আশার আলো দেখা যেতে পারে। এছাড়া আপনি দ্বিতীয় কোনো পথ আমি মনে করি যে মানবীয় দৃষ্টিতে বের করার কোনো সম্ভাবনা নেই। আর এখানে আরেকটা 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি যেটা বললাম, এটা কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু রিবেল, রোহিঙ্গা টু আরএসও, এদের মধ্যে করতে হবে। সুতরাং সবকিছু মিলে যদি এরকম একটা আর্কিটেকচারিং করা যায় ডিপ্লোমেসি, তাহলে একটা সম্ভাবনা আসতেও পারে। আমরা একটা মডেল দিলাম, হোক পচা হোক সরা, কিন্তু একটা মডেল তো, একটা মডেল, একটা প্রস্তাবনা তো পারেন। এসেছে। আসলে অনেকদিন ধরে আমরা প্রস্তাবনার কথা বলছিলাম যে কোনো কিছু চিন্তা করছি কিনা আমরা। জনতার দলের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল একটি প্রস্তাবনা দিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে আসলে এগিয়ে গেলেই আসলে লাভটা। আরেক মিনিট সময় দেন, আমি এটা একটু সাবস্টেনশিয়েট করতে চাই যে সাউথ সুদানে এবং সুদানে যে ঘটনা ঘটেছে এই একই রকমের ঘটনা। ওখানে যে সাউথ সুদানের 95% জিডিপি আসে ক্রুড অয়েল থেকে। এই ক্রুড অয়েলটা কোথায় যায়? সুদানে যায়, খার্তুমে। এবং সুদানেরও মানে খার্তুম যেটা রাজধানী, সেটারও 60% আসে ক্রুড অয়েল থেকে। এবং এখন সুদানে কিন্তু গৃহযুদ্ধ চলছে, কার মধ্যে? আর্মি এবং প্যারামিলিটারির মধ্যে। এরা মাঝে করেছে কি, প্যারামিলিটারি ফোর্স যারা বাংলাদেশের আর্মিকেও আক্রমণ করেছিল, তো এর মধ্যে ভুলে একবার ওই পাইপ লাইনের মধ্যে অ্যাটাক করেছে। তাহলে এখন সাউথ সুদানও বিপদে, সুদানও বিপদে, আর্মিও বিপদে, প্যারামিলিটারি বিরোধে। তখন সবাই একসাথে বসে বলে আর যাই হোক না কেন, আমরা যুদ্ধ করে মারামারি করে আর যাই করি না কেন, এই মানে ক্রুড অয়েলের রপ্তানির জন্য বন্ধ না হয়। চমৎকার ভাবে ওই দিন 2-3 মাসের মধ্যে তারা এইরকমই একটা সমাধান আমরা সেতুয়ের মধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, আমি 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 আর কোনো প্রশ্ন করতে চাই না। নিশ্চয়ই ওই প্রশ্ন থেকেই সৌরভ হাসান আপনি আপনার পরামর্শ বা আপনার মতামতটা তুলে ধরবেন। না, শামীম কামাল ভাইয়ের এই প্রস্তাব তো অবশ্যই আলোচনার দাবি রাখে। বাস্তবায়ন হবে কি হবে না সেটা নির্ভর করবে অনেক পরিবেশ পরিস্থিতির উপর, অনেক অবজেক্টিভ কন্ডিশনের উপর। একটা হচ্ছে যে এই যে পক্ষগুলো, বহু পক্ষের যে পক্ষ, যেমন এর সঙ্গে আমরা চীনের আস্থা কতটা আনতে পারবো, আস্থায় আনতে পারবো চীনকে, ভারতকে কতটা আস্থায় আনতে পারবো, মিয়ানমারের বিবাদমান গ্রুপকে কতটা আনতে পারবো, সেটা হচ্ছে সেনাবাহিনী বা সরকার এবং আরাকান আর্মি। এর মানে এই সব পক্ষের সাথে আলোচনার জন্য যে কৌশলী হওয়া দরকার, যে উৎকর্ষ দরকার, যে পারঙ্গমতা দরকার, সেটা বাংলাদেশের কূটনীতির আছে কিনা, এটা হচ্ছে। আমরা খুব একটা মানে এই যে আন্তর্জাতিক কূটনীতিতে আমরা খুব বড় ভূমিকা রেখেছি বলে মনে হয় না। একটা হচ্ছে যে আমরা ফিলিস্তিনি সংগ্রামকে সবসময় সমর্থন করেছি। একটা উদ্যোগ ছিল 80-র দশকে জিয়া রহমান যখন রাষ্ট্রপতি, তখন ইরান ইরাক যুদ্ধ বন্ধে একটা উদ্যোগ ছিল। আর সেটাও পরবর্তীকালে যে বাংলাদেশের উদ্যোগের, বাংলাদেশ না শুধু, আরও 4টি বোধহয় দেশ এই উদ্যোগ নিয়েছিল। এই মুহূর্তে আরও সংকটটা কী কারণে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইরানের উপর, এবং এই যুদ্ধে পরোক্ষভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, প্রত্যক্ষভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, পরোক্ষভাবে এই যুদ্ধের সঙ্গে কিন্তু চীনও জড়িত, রাশিয়াও জড়িত। আবার মিয়ানমারের সঙ্গে এই দুটো দেশের সম্পর্ক ভালো, রাশিয়ার সম্পর্ক ভালো। এখন আসিয়ানে যেটা হতে পারে যে আসিয়ানের উপর নির্ভর করে না, আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই মনে করি। আসিয়ানের যে অন্য দেশগুলো আছে, যে সেটা মালয়েশিয়া বা অন্যান্য দেশ, তাদেরকে অন্তত নিরপেক্ষ রাখা, যে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান না নেয় এই সংকট সমাধানে। তাহলে অন্তত বাংলাদেশের দাবিটা, বাংলাদেশের প্রস্তাবটা যে ন্যায্য, সেটা করিডোর হোক, সেটা ওখানে হিউম্যান করিডোর হোক, অথবা ওখানে এই একটা প্যাকেজ হোক, এটার
সমন্বিত উদ্যোগ দরকার হবে এবং সেজন্য আমাদের অনেকের সমর্থন লাগবে। আমাদের বোঝাতে হবে যে আমরা শান্তি চাই এবং আরেকটি তো আছে যেটা সেটাও একটু কঠিন, যে সিরিয়ায় কত 50 লাখ না 50 কত 1-1.5 লাখ হবে তুরস্ক যেটা একীভূত করে নিয়েছে। এখানে তো 13-14 লাখ মানুষ এবং বাংলাদেশ খুবই ছোট্ট একটা দেশ, এত মানুষ। ঘনবসতিপূর্ণ। আর তারপরও যে সমস্যাটা স্বামী কামাল ভাই যেটা বললেন, তার আগে যেটা বন্ধ করা প্রয়োজন মাদক এবং অবৈধ অস্ত্র। এক্স্যাক্টলি। কারণ এই অবৈধ অস্ত্রের কারণে মিয়ানমার সরকার আমাদের সন্দেহ করে, আরাকান আর্মি সন্দেহ করে যে আমরা এদের হয়ে বোধহয় তাদের সমর্থন করছি। এই যে সন্দেহ থেকে মুক্ত হতে হবে, প্রথমত হচ্ছে একটা আস্থার পরিবেশ তৈরি করতে হবে এবং বাংলাদেশে প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সঙ্গে এই কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। কবে আমরা ফেরত পাঠাতে পারবো তার চেয়েও জরুরি হচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলোর আস্থাটা অর্জন করতে হবে, আস্থা অর্জন করতে হবে। অসংখ্য ধন্যবাদ সোহরাব হাসান এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।